নির্বাচনের 2 দিনেও জাকসু নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। শুক্রবার সন্ধ্যা 6:30 থেকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে। রিটার্নিং কর্মকর্তারা হাতে ভোট গণনায় আপত্তি জানালে বিকেল 5:30 থেকে প্রায় 1.5 ঘন্টা ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়। এর পরপরই উপাচার্যের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্টদের বৈঠকে ভোট গণনা শুরুর সিদ্ধান্ত হয়। ওএমআর কেনার পরও ম্যানুয়ালি ফল গণনায় প্রতিবাদ জানান ফজিলাতুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর দীর্ঘ 19 ঘন্টা পরেও জাকসু কেন্দ্রীয় নির্বাচনের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। এদিকে জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার। শুক্রবার রাত 8:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। আওয়ামী লীগ আর জামায়াত মিলে একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার হলুদঘর গ্রামবাসীর আয়োজনে এক মতবিনিময় সভায় দুলু এসব কথা বলেন। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা ঢাকায় ডাকসু জিতেছে, কিভাবে জিতেছেন এটা দেশের সবাই জানে। তাদের উদ্দেশ্যে এখন বিএনপিকে ঠেকানো। তারা মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতেছে, এখন সারা বাংলাদেশও জিতবে। ষড়যন্ত্র চক্রান্ত করে সাময়িক সময়ের জন্য জয়লাভ করা যায়, কিন্তু দীর্ঘস্থায়ী সফলতা পাওয়া যায় না। ব্রাহ্মণবাড়িয়া সদরের বাকাইল গ্রামে প্রাকৃতিকভাবে বের হওয়া উড়াল গ্যাস ঝুঁকিপূর্ণভাবে বাসাবাড়িতে সংযোগ দিচ্ছে অসাধু চক্র। এতে যেমন প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে, তেমনি দুর্ঘটনাও বাড়ছে। সম্প্রতি অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, জব্দ করা হয়েছে ব্যবহৃত সরঞ্জাম। জালাল উদ্দিন রুমির তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাস্তার দুই পাশে খোলা অবস্থায় কিংবা গাছের উপর ঝুলছে গ্যাস পাইপ। নিজেদের মতো করে ঝুঁকিপূর্ণভাবে এসব গ্যাস সংযোগ দেওয়া হয়েছে বিভিন্ন বাসাবাড়িতে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে গেলে দেখা যাবে এই চিত্র। গ্রামের শতাধিক পকেট গ্যাস কূপ থেকে এভাবে অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছে অসাধু চক্র। এলাকার লোকজন জানান, কোম্পানির ব্যবস্থাপনায় এটি ব্যবহারের উদ্যোগ নেওয়া হলে সরকারি রাজস্ব বাড়বে। এই যে সুনের কারখানা চলতেছে, প্লাস ওই যে অবৈধ যে উড়াল গ্যাস দিয়া এই ভাত টাত পাক করতেছে, এই কারণে ওনারা আইসে কোম্পানির থেকে একটা অভিযান চালাইতেছে। আমরা দেখছি যে 2010-11 সাল থেকে উঠতেছে, তখন তো একটা মানে ভয়ানক ছিল। হ্যাঁ, মানুষ চলাফেরা করতে পারছে না। তারপর জনগণ এটারে কন্ট্রোলে আনছে। কোম্পানি যদি এটা এরার ব্যবস্থায় এটা নিজ থেকে নিয়ন্ত্রণ করে এরার আন্ডারে নিতে পারতো, তাহলে আমরা এলাকাবাসী শান্ত বা শান্তিতে থাকতাম পারতাম। তিতাসের কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও 2-1 দিনের মধ্যে তারা আবার গ্যাসের অবৈধ ব্যবহার শুরু করে। সম্প্রতি উপজেলা প্রশাসন আবারও একটি অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেছে। রাষ্ট্রের প্রশাসন যন্ত্রের মাধ্যমে কোনো যদি সিদ্ধান্ত আসে যে এই ধরনের পকেট গ্যাস নিয়ন্ত্রিতভাবে ব্যবহারের উপযোগী করা, এটা সেখান থেকে হতে পারে। একটা নিয়ম শৃঙ্খলার আওতায় এটা কার্যক্রম হতে পারে, কিন্তু এটা প্রশাসনের সম্পূর্ণ এখতিয়ারের বিষয়। তারা সুষ্ঠু এবং সরকারি নিয়ম নীতি অনুযায়ী কার্যক্রমে ফিরে আসবে এবং আমাদের কার্যক্রমকে বেগবান করবে। আমরা চাই না যে কাউকে শাস্তির আওতায় আনতে, কিন্তু যদি আমরা দেখি যে তারা এটা অব্যাহত রাখছে, আমরা নিয়মিত মামলার দিকেও যেতে পারি। নিয়ন্ত্রিত উপায়ে কোম্পানির ব্যবস্থাপনায় পকেট গ্যাস ব্যবহারের উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। শরীফ আজাদ প্রীতম, ৭১। এই বিষয়ে সবশেষ অবস্থা জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। রুমি, প্রাকৃতিকভাবে বের হওয়া গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধে তিতাস বা উপজেলা প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, এবং পাশাপাশি জানাবেন কি পরিমাণ অবৈধ সংযোগ রয়েছে? দেখুন ফারজানা, আপনি যেমনটি বলছিলেন, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু বিপজ্জনক ভাবে এখানে যে ভূগর্ভ থেকে উদ্গীত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে। নলকূপ ও মাটির নিচ থেকে উদ্গীত এই গ্যাস কিন্তু পাইপের মাধ্যমে বিভিন্ন বাসাবাড়ি সহ শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে। আপনার এসে কিন্তু একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, পাশাপাশি কিন্তু প্রাকৃতিক গ্যাসের অপচয় হচ্ছে। স্থানীয়রা যেটি বলছিলেন যে আসলে এটি যদি নিয়মের আওতায় এনে এটি ব্যবহার করা যেত, তাহলে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব পেত এবং এখানে যারা গ্রামবাসী ব্যবহার করছেন তারও উপকৃত হতেন। আর ফারজানা, আপনি জানেন যে এখানে 1 যুগেরও বেশি সময় ধরে কিন্তু যে বাকাইল এবং আশেপাশের এলাকায় এখানে যে মাটির নিচ থেকে যে উদ্গীত গ্যাস তা পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন বাসাবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে কিন্তু
ব্যবহার ব্যবহার করা হচ্ছে। আপনি জানেন যে এতে করে কিন্তু যে কোনো সময় বড় ধরনের বিপদের আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা বলছেন পাইপলাইনের তারা বলছেন যে বছরের পর বছর এভাবে চলছে। প্রশাসন বিভিন্ন সময় অভিযান চালালেও কিন্তু তেমন একটা কাজ হচ্ছে না। এতে করে কিন্তু এখানকার যে জীব বৈচিত্র্য রয়েছে তা যে কোনো সময় হুমকির মুখে পড়তে পারে। এক যুগের বেশি সময় ধরে এই অবস্থা চলছে ব্রাহ্মণবাড়িয়া মজলিশপুর সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল সহ আশেপাশের কয়েকটি গ্রামে। সম্প্রতি উপজেলা প্রশাসন ও বিজিএফ সেলের নেতৃত্বে এখানে একাধিকবার অভিযান চালানো হয়েছে। তারা বলছেন যে একাধিকবার কেউ যদি একই ঘটনার পুনরাবৃত্তি করে। জি, ধন্যবাদ। ধন্যবাদ রুমি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। আওয়ামী লীগ আর জামাত মিলে এখন একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার হলুদঘর গ্রামবাসীর আয়োজনে এক মতবিনিময় সভায় দুলু এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে, তারা এখন সারা বাংলাদেশও জিতবে। ষড়যন্ত্র চক্রান্ত করে সাময়িক সময়ের জন্য জয়লাভ করা যায়, কিন্তু দীর্ঘস্থায়ী সফলতা পাওয়া যায় না। ওই আওয়ামী লীগের সঙ্গে আতাত করে আমরা কি এগুলো বুঝে না? বাংলাদেশের মানুষ বুঝে না? আপনারা আওয়ামী লীগ আর জামাতে ইসলাম এখন একাকার হয়ে গেছে। বিএনপিকে ঠেকাইতে হবে, বিএনপিকে ঠেকাইতে হবে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আতাত করে আজকে ষড়যন্ত্র এবং চক্রান্ত করে তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতবে বলে সারা দেশে জিতবে। নেত্রকোনার দুর্গাপুরে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা রোগীদের মাঝে চশমা বিতরণ হয়েছে। শুক্রবার বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া এলাকায় দি লাইসিয়াম চাইল্ড স্কুল হলরুমে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে এই চশমাগুলো বিতরণ হয়। বিএনপির নেতৃবৃন্দরা জানান, দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়নের মোট 450 নারী পুরুষের 11টি ধাপে চোখের অপারেশন হয়। এর মধ্যে চিকিৎসকরা 128 জন রোগীর পাওয়ার যুক্ত চশমা আবশ্যক বলে জানান। আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন সকলে স্বাচ্ছন্দ্যে, শান্তিপূর্ণভাবে এবং আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন, সেজন্য বিএনপির নেতাকর্মীরা ভ্যানগার্ড হবে বলে মন্তব্য করেছেন মীর শরফত আলী সপু। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে হরেন্দ্রলাল স্কুল মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মীর শরফত আলী সপু বলেন, বিএনপি সর্বদা জনগণের অধিকার ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। দখল বা সন্ত্রাসের মাধ্যমে কখনো জনগণকে দমন করে না, বরং সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করে। এর আগে শ্রীনগরের বালাসুর নতুন বাজার খালপাড় এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফার কর্মশালা হয়। বিএনপি সবসময় উন্নয়নের কাজ করে, বিএনপি সবসময় মানুষের পাশে থাকে। ধর্ম জারি হোক, বিএনপি হিন্দু সম্প্রদায়ের ধর্মের সাথে তারাও চায় এখানে অংশগ্রহণ করার জন্য, কারণ ধর্ম যার যা উৎসব সবার, সেই জন্য তাদের উৎসব করার জন্য আমরা তাদের পাশে থাকব। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো অবস্থাতেই নির্বাচন পেছানো হবে না বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার মাওয়ায় রেলওয়ে প্রকল্প পরিদর্শন ও কবি ফররুক আহমেদের বাড়ি ঘুরে দেখা শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জুলাই সনদ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, দলগুলোর সাথে আলোচনার পরই এ সরকারের আমলেই চেষ্টা করা হবে জুলাই সনদ বাস্তবায়ন করা। সাংবাদিকদের অন্য আরেকটি প্রশ্নে তিনি জানান, আসন্ন দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে পূজা করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। কবির পরিবারের দাবির প্রেক্ষিতে রেলওয়ে প্রকল্পের কর্মকর্তা ও সচিব পরিবারের সদস্যদের জানান, কবির বসতভিটা অক্ষত থাকবে। প্রকল্পের কর্মকর্তারা জানান, 1202 কোটি টাকার প্রকল্প আগামী বছর শেষ হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই।
এবং এটা কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন, এবং গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন। সিলেটের সুরমা নদীর উপরে ঐতিহ্যবাহী কিন ব্রিজ এবং আলী আমজাদের ঘড়ির চারপাশ দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে প্রশাসন। এ নিয়ে সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও জানান, ভ্রাম্যমাণ বাজার এবং ট্রাক টার্মিনালের কারণে এই দুটি ঐতিহ্যবাহী অবকাঠামো সৌন্দর্য হারাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সাকিব আহমদ মিঠু। ব্রিটিশ শাসন আমল থেকে সিলেটের সুরমা নদীর উপরে ঐতিহ্যের আইকন হিসেবে দাঁড়িয়ে আছে লোহার কিন ব্রিজ এবং আলী আমজাদের ঘড়ি। দেশ বিদেশের পর্যটকদের কাছে সিলেটে এই দুটি দর্শনীয় স্থান খুবই আলোচিত। অথচ কিন ব্রিজ দখল করে প্রতিদিন বসে সবজির বাজার, মাছের বাজার সহ নানা দোকানপাট। সংরক্ষণ করে রাখা হয়েছে যে মানুষজন এখানে চলাচল করবে, পর্যটকরা আসবে, তারা ঘুরবে, দেখবে, ছবি তুলবে। কিন্তু এই কিন ব্রিজটা রক্ষণাবেক্ষণ তো হচ্ছেই না, উল্টো এখানে হচ্ছে হকারদের বসানো হয়েছে, মাছ বাজার বসানো হয়েছে। আমাদের বুকের ভিতরে এই আলী আমজাদের ঘড়িটা একটা দাগ খাইটে রাখে। আর এইটা যখন অযত্নে, অবহেলায়, প্রশাসনের অনীহায় বিভিন্ন কারণে এই ঐতিহ্যর মান এবং মর্যাদা ক্ষুণ্ণ হয়, তখন আমাদের কষ্ট হয়। একই অবস্থা 150 বছর আগের আলী আমজাদের ঘড়ির চারপাশের। ট্রাক টার্মিনালের নামে এই ঘড়ির চারপাশের এলাকা দখল হয়ে আছে। গণমাধ্যমে খবর প্রচারের পর অবকাঠামো দুটি দেখতে যান নগরীর সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। পরে তিনি সাংবাদিকদের কাছে হতাশা জানান। সমস্ত কিন ব্রিজ জুড়ে মাছের ব্যবসা থেকে শুরু করে সব, এটা আমাদের মনে হয় শক্ত হাতে আমাদের জনগণকে সব স্টেক হোল্ডারদেরকে সম্পৃক্ত করে আমরা বুঝিয়ে এখান থেকে তাদেরকে সরাই দিলে ভালো হয়। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ঐতিহ্যবাহী এই অবকাঠামোগুলো দখলমুক্ত করে পর্যটন বান্ধব করে গড়ে তুলতে হবে। সারাদিন বাইরে জাফলং টাফলং থেকে ঘুরে এসে একটা ফ্যামিলি এই জায়গাতে আসবে, আলী আমজাদের ঘুরি দেখবে, কিন ব্রিজের উপরে উঠবে, তাই না, ওই রুট দিয়ে হাঁটবে, তাহলে এটা একটা পর্যটনের একটা স্পট। এটার মেইন কম্পোনেন্ট হচ্ছে কিন ব্রিজ। এরই মধ্যে জেলা প্রশাসন এই অবকাঠামোগুলো দখলদার হাত থেকে রক্ষা করার ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ শাসন আমল থেকে ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক হয়ে দাঁড়িয়ে আছে সিলেটের কিন ব্রিজ এবং আলী আমজাদের ঘড়ি। এই কিন ব্রিজ এখন হকারদের দখলে, বসে সবজির বাজার এবং মাছের বাজার। সিলেটবাসী বলছেন, শক্তভাবে যদি প্রশাসন এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষা না করে তাহলে অচিরেই হারিয়ে যাবে তার সৌন্দর্য এবং ঐতিহ্য। সাকিব আহমদ মিঠু, ৭১, সিলেট। এ বিষয়ে সবশেষ জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমদ মিঠু। মিঠু, ঐতিহ্যবাহী কিন ব্রিজে ভ্রাম্যমাণ বাজারের বিষয়ে প্রশাসনের বক্তব্য কি, এবং তারা যেমনটি বলছেন যে আশেপাশে যে জায়গা সেগুলো দখলমুক্ত করবে, তো এক্ষেত্রে তারা কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে? আপনাকে কিছুদিন থেকে আসলে নতুন যে জেলা প্রশাসক সরওয়ার আলম যুক্ত হয়েছেন সিলেটে, তিনি যুক্ত হওয়ার পর কিন্তু ঢাকঢোল পিটিয়ে অনেক কথাই তিনি বলছেন। তার মধ্যে একটি বলছেন যে সিলেটের যে কিন ব্রিজ এবং আলী আমজাদের ঘড়ির চারপাশ সেটাকে দখল মুক্ত করে যেন উন্মুক্ত রাখা হয়। আমার ঠিক পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে শতবর্ষেরও বেশি হবে যে আলী আমজাদের ঘড়ি, সে ঘড়ির চারপাশে ট্রাক রাখা। এইভাবে দিন যত বাড়বে ট্রাকের সংখ্যাও কিন্তু বাড়তে থাকবে। এটি হচ্ছে সিলেটের, যদি আপনি দেখেন ছবিগুলো, বাংলাদেশের সিলেটের যে আইকনিক যে বড় বড় স্থাপনাগুলো আছে তার মধ্যে হচ্ছে আলী আমজাদের ঘড়ি এবং আইকনিক। সিলেটকে আইডেন্টিফাই করার মতো এই দুইটি জায়গা কিন্তু যে কোনো ছবিতে দেখা যায়। এই জায়গা দেশে নানা প্রান্ত থেকে পর্যটকরা আসেন, বিকেলে আসেন, সকালে আসেন, সন্ধ্যার পরেও কিন্তু বেড়াতে আসেন। কিন্তু এখানে যখন তারা আসেন তারা হতাশ হন এবং তারা আসার পরে আসলে মোটামুটি এক ধরনের হতাশাই প্রকাশ করেন। কারণ হচ্ছে যে এই জায়গাগুলো আসলে মানুষের পছন্দের জায়গা, আবেগের জায়গা। কারণ এইসব জায়গায় মানুষ দূর দূরান্ত থেকে এসে পরিবার নিয়ে একটু সময় কাটাতে চান, এবং এই জায়গায় আসার পর যে পরিবেশটা দেখেন, এই পরিবেশটা আসলে মোটেই গ্রহণযোগ্য নয়।
একটা বিষয় জানিয়ে রাখি, প্রশাসন এই জায়গা নিয়ে গত যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, গত 20 বছরেও কিন্তু এই জায়গার কোনো রকম উন্নতি হয়নি। এই জায়গাগুলি বরাবরই দখলে ছিল। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমি বৃষ্টির কারণে ঐতিহাসিক কিংব্রিজের নিচে আছি। আমার পেছনে হচ্ছে আলী আমজাদের গড়ি, আর আমার ঠিক সামনে কয়েক গজ সামনেই কিন্তু সিলেট সার্কিট হাউস, যেখানে দেশের মন্ত্রীরা, বড় বড় যে পদস্থ কর্মকর্তারা আছেন, সরকারি কর্মকর্তা, তারা এখানে আসে থাকেন। এই জায়গায় মাদকের একটি আস্তানা হয়ে গেছে। এখানে মাদক সেবীরা এখানে অবস্থান করে। এখানে ধন্যবাদ মিঠু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। দর্শক, আমরা খবরের শুরুতে যেমনটি বলছিলাম যে নির্বাচনের 2 দিনেও জাকসু নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। শুক্রবার সন্ধ্যা 6:30 থেকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে। আমরা সেখানকার পরিস্থিতি জানতে এখন যুক্ত হব সহকর্মী জাহিদুল ইসলাম অনিকের সাথে। দর্শক, অনেকের সঙ্গে আমরা সংযোগটি পাচ্ছি না। আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মেহেদি হাসান। আমরা চলে যাচ্ছি তার সাথে। মেহেদি, জাকসুর কেন্দ্রীয় সংসদের ভোট গণনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জানা প্রায় 38 ঘন্টা অতিবাহিত হতে চললো। আপনি জানেন যে জাকসু যে নির্বাচন শেষ হয়েছে তার ফলাফল কিন্তু এখনো ঘোষণা চলছে। কেন্দ্রীয় ছাত্র সংসদের কিন্তু ভোট গণনা শেষ, কিন্তু কেন্দ্রীয় ছাত্রের ভোট গণনা কিন্তু এখন চলছে। হল ছাত্রের সংসদের ভোট গণনা শেষ। কেন্দ্রীয় ছাত্র সংসদের 21টি হলের মধ্যে 12টি হলের ভোট গণনা শেষ হয়েছে, 13টি চলছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এখনো চলছে, এবং এই জাকসু নির্বাচন কমিশন কার্যালয় কর্তৃপক্ষ বলছে যে আজ বিকেল নাগাদ হয়তো এই ভোট গণনা শেষ হবে, এবং এই ভোট গণনা শেষ হলে হয়তো আজকে রাতের মধ্যেই তারা এই নির্বাচনের ফলাফল প্রকাশ করবে যে আসলে কারা জয়ী হয়েছে এবং কত ভোটে জয়ী হয়েছে। তো আমি এই মুহূর্তে কথা বলবো ছাত্র শিবিরের জিএস পদপ্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলামের সাথে। তিনি হয়তো অনেকটা এগিয়ে তা তিনি বলেছেন, এবং তার আত্মবিশ্বাস যে তিনি জয়ী হবেন। আমরা তার কাছে জানতে চাবো যে যদি তিনি জিতেন তাহলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য আসলে তিনি কি পরিকল্পনা গ্রহণ করেছেন, এবং তাদের বিপদ আপদ দুঃখ দুর্দশায় কি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিবেন যাতে তাদের সাধারণ শিক্ষার্থীদের উপকারে আসে। আমরা তার কাছে একটু জানতে চাবো। আমরা শুনেছি যে আপনি জিএস পদপ্রার্থী ছাত্র শিবিরের প্যানেলে আছেন, এবং আপনার একটা সুন্দর পরিকল্পনা আছে। আপনার সাথে কিছুক্ষণ আগে আমার আলাপ হচ্ছিল। তো কি পরিকল্পনা আছে একটু যদি আপনি আমাদেরকে বলতেন। জি, আমাদের ভোট গণনা প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এখন অফিসিয়ালি ঘোষণা আসেনি। অফিসিয়ালি ঘোষণা আসলে জানা যাবে আসলে কে বিজয়ী হয়েছেন বা কে এই নির্বাচিত হয়েছেন। তো সে পর্যন্ত অপেক্ষা করবো আসলে সংবাদ পাওয়ার জন্য। তবে আমরা এর আগেও যেভাবে বলে এসেছি, নির্বাচনী ইশতেহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা কিভাবে শিক্ষার্থীদের জন্য কিভাবে কাজ করবো সেগুলো নিয়ে কথা বলেছিলাম। এই জায়গায় আমাদের বরাবরই প্রথম প্রায়োরিটি ছিল এই জায়গায় যে এই ক্যাম্পাসের যেই উদ্দেশ্যে আসলে এই ক্যাম্পাস তৈরি হয়েছিল, গবেষণামুখী শিক্ষা এবং গণতান্ত্রিক চর্চার জন্য। তো প্রথমত সেই একাডেমিক শিক্ষার্থীদের জন্য একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনাটা হবে সবচেয়ে বড় লক্ষ্য, এবং দ্বিতীয়ত গণতান্ত্রিক চর্চাটাকে অনেক বেশি এমফেসাইজ করা। এই দুইটি সমস্যার সমাধান করা গেলে, এই দুটি নিয়ে সিস্টেমেটিক কাজ করা গেলে ক্যাম্পাসের বাকি যেই প্রাথমিক কিংবা অন্যান্য যেই অবস্টাকল রয়েছে, অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, ট্রান্সপোর্ট, মেডিকেল, হেলথ, অ্যাকোমোডেশন, ফুড বা সিকিউরিটি, বাকি সবগুলো আসলে ধীরে ধীরে দূর হয়ে যাবে বলে আমরা মনে করছি। আমরা মূলত আমাদের যে প্রতিশ্রুতির বজায় রাখার ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকতে চাই। আমরা যে ইশতেহারগুলো দিয়েছি সেই ইশতেহারগুলোর যথাযথ কর্ম প্রতিফলন সেটিতে আমরা বেশি বিশ্বাসী, এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি সেই ব্যাপারে। আপনাকে ধন্যবাদ। ফারজান, আপনি শুনছিলেন যে এখানে ছাত্র শিবির প্যানেলের একজন জিএস পদপ্রার্থী তিনি বলছিলেন তিনি যদি জয়ী হন তাহলে তিনি সাধারণ শিক্ষার্থীদের জন্য আসলে কি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করবেন এবং যাতে সাধারণ শিক্ষার্থীদের উপকারে আসে। এবং আপনি জানেন যে এই 38 ঘন্টা যে ভোট গণনা এখনও চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদ হলে, প্রায় 21টি হলের মধ্যে 12টি হলের শেষ হয়েছে। তো এইখানকার যে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের কর্তৃপক্ষ বলছে যে ধন্যবাদ মেহেদি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
দর্শক, জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান এবং কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। তার সংযোগটি আমরা পেয়েছি, আমরা চলে যাব তার সাথে। অনেক, জাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের বিষয়ে সেখানে কি পরিস্থিতি দেখছেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন কেমন? ফারজানা, দীর্ঘ 33 বছর পর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল সংসদ এবং কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ কিন্তু নির্বাচিত হয়েছে এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি গতকালকে 5টার পরে হল সংসদ যে নির্বাচন সেটি কিন্তু ভোট গণনা শেষ হওয়ার পরপরই কিন্তু কেন্দ্রীয় সংসদ যে শিক্ষার্থী নির্বাচন সেটি কিন্তু শুরু হয় এবং প্রায় 34 ঘন্টা পার হওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু গণনা কার্যক্রম চলছে। আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি যে প্রায় 21টির মধ্যে কিন্তু আপনার 12টি হলের যে গণনা কাজ সেটি কিন্তু কাজ শেষ হয়েছে। এবং আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে ক্যাম্পাসের আশপাশে যে সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গা সহ ক্যাম্পাসের আশপাশে কিন্তু সব জায়গায় কিন্তু পুলিশ সহ বিভিন্ন সাদা পোশাক এবং অন্যান্য আমরা কিন্তু নিরাপত্তা কর্মী কিন্তু দেখেছি, যেখানে বিজিবি, সোয়াট টিম, পুলিশ সহ সকলে কিন্তু একদম নিরাপত্তা চাদরে এই পুরো ক্যাম্পাসটিকে কিন্তু ঘিরে রেখেছে। এছাড়া আপনাকে যেটা আমি জানিয়ে রাখি যে আমরা কিন্তু বিভিন্ন শিক্ষার্থী এবং সকলের সাথে কথা বলছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই যে ভোট গণনা এটিকে খুব দ্রুত সময়ে যেন তারা ফলাফল প্রকাশ করতে পারে এরকম কিন্তু আশা তারা করছেন। যেহেতু OMI মেশিন থাকা সত্ত্বেও এগুলো কিন্তু হাতে গণনা হচ্ছে, তাই এক পক্ষ তাদেরকে এভাবে দোষারোপ করছে, কিন্তু অন্য পক্ষের কিন্তু দলীয় রাজনীতির কারণে কিন্তু আজকে এই ভোট গণনা কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে করা হচ্ছে বলেও কিন্তু অনেক শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। তাছাড়া এই ক্যাম্পাসে আমি কিন্তু আরো বেশ কিছু জায়গা কিন্তু ঘুরেছি, যেখানে দেখেছি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু সিসি ক্যামেরা সহ এবং LED প্যানেলের মাধ্যমে এই যে ভোট গণনা সেটি কিন্তু সরাসরি কিন্তু তারা শিক্ষার্থীদের দেখার কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন। ফারজানা, ধন্যবাদ অনেক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। ৭১-এর সংবাদে প্রচারিত দুর্নীতির অভিযোগে টনক নড়েছে কর্তৃপক্ষের। পটুয়াখালীর রাঙাবালিতে ৫,২৪ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণে কারসাজির অভিযোগের সংবাদটি প্রচারের পরপরই ৬ ঘন্টার মধ্যে তদন্তে নেমেছে LGED। বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে সড়কের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করেছে পটুয়াখালী থেকে আসা ৫ সদস্যের একটি দল। সেদিনই সকাল ৭টায় ৭১ টেলিভিশনের সংবাদে রাঙাবালিতে LGEDর সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন ও লাইভ সম্প্রচার প্রচারিত হয়। প্রতিবেদনে সড়ক নির্মাণে মানহীন বালু, জমাট বাঁধা সিমেন্ট এবং কাদামাটি মেশানো পাথর ব্যবহার এবং নকশা বহির্ভূতভাবে রড কম দেওয়ার অভিযোগ ওঠে। তাৎক্ষণিক দুপুরে পটুয়াখালীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমিতাভ সানার নেতৃত্বে LGEDর ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তারা সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বিশেষ মেশিন দিয়ে ঢালাই কেটে ৩টি নমুনা সংগ্রহ করেন। এসব নমুনা ল্যাবে পরীক্ষার পর কাজের মান যাচাই করা হয়। প্রায় ২ ঘন্টা ধরে সড়কটি পরিদর্শন ও নমুনা সংগ্রহ শেষে LGED পটুয়াখালী তত্ত্বাবধায়ক প্রকৌশলী ৭১কে জানান, সংবাদ প্রচারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে তিনি পরিদর্শনে আসেন। সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় ৩.৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার বিজিবির সংগ্রাম বিওপিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৪৮ বিজিবির উপ অধিনায়ক মেজর নুরুল হুদা। তিনি জানান, বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এই চালান জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ কসমেটিক্স, ক্রিম, চকলেট ও অন্যান্য ভারতীয় পণ্য। জব্দকৃত পণ্যের বাজার মূল্য ৩,২৩ লাখ টাকা বলে জানায় বিজিবি। আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শহীদ সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার রৌনক জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির SI কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল শুক্রবার সকালে শহরের পালবাড়ি মূর্তির মোড়ে অভিযান চালায়। সেখানে তারা আন্তজেলা চোর চক্রের মূল হোতা শহীদুল ইসলাম ওরফে শহীদকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে শহীদের দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ নড়াইল ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চোর চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার হয়। তাদের কাছ থেকে ৬০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়। তিনি আরও জানান, এর আগে অভিযানে এই চক্রের আরও ৬ সদস্য গ্রেপ্তার ও ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছিল।
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় মাছ ধরার নৌকার সাথে ধাক্কা লেগে একটি স্পিড বোট উল্টে 4 জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজের তালিকা রয়েছেন একজন নারী ও 3 শিশু। শুক্রবার উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজের তালিকায় রয়েছেন শিরিন আক্তার, 7 বছরের লায়লা, 5 বছরের উষামণি ও 11 বছরের সামিয়া। খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, আন্ধারি গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য স্পিড বোট ভাড়া আনা হয়েছিল। রওনা হওয়ার আগে কিছুক্ষণের জন্য বিয়েবাড়ির 15 জন মিলে ঘুরতে বের হলে ধনু নদীতে একটি মাছ ধরার নৌকার সাথে ধাক্কা লেগে বোটটি পানিতে তলিয়ে যায়। এ সময় বাকিরা ছাত্রের জীবন রক্ষা করতে পারলেও নিখোঁজ হন 4 জন নারী ও শিশু। নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শনিবার থেকে উদ্ধার কাজ শুরু করেন। সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও রাঙামাটির লংগদু উপজেলার মাইনি, কাঁচালং, চেঙ্গি নদী এবং কাপ্তাই হ্রদ সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি ইউনিয়নের নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে 5 শতাধিক পরিবার। এদিকে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপরে থাকায় শুক্রবার সকাল থেকে সড়কে ডুবে প্রায় বন্ধ হয়ে গেছে মানুষের চলাচল। সাকিব আলম মামুনের তথ্য, ছবিতে প্রতিবেদন। আবারও মাইনি নদী ও কাপ্তাই হ্রদের পানি বইছে বিপদসীমার উপরে। এতে এক রাতে প্রায় 2 থেকে 3 ফুট পানি বেড়ে দ্বিতীয় দফায় প্লাবিত হয়েছে রাঙামাটির লংগদুর নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে 5 শতাধিক পরিবার। এর আগে জুলাইয়ের শেষ সপ্তাহে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে উপজেলার 7টি ইউনিয়নের বিভিন্ন এলাকা বন্যার কবলে পড়ে। বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ, পানিবন্দী হয়েছিল 3 শতাধিক পরিবার। এবারও কয়েক হাজার মানুষ বিপাকে পড়েছেন। আমরা রান্না বেড়া খাইতে পারতাছি না, আমাকে খুব কষ্ট হইতেছে। ছোট বাচ্চা লইয়া খুব পানির মধ্যে বয়া রয়েছি। আমরা রাত্রে ঘুমাইলাম, সকালে উঠে যে হঠাৎ করে পানি আমাদের ঘরের ভিতরে ঢুকে গেছে, যেমন মাদ্রাসার ভিতরে পানি উঠছে। যাতায়াত কষ্ট, খানা দানা, কাজকর্ম সবকিছু বর্তমানে সংকটে আছে। কারণ আমাদের যে চাষবাস এগুলা মানে যাতায়াত ব্যবস্থা দীর্ঘদিন আমরা যে ব্যবসাটা করতেছি, ব্যবসা অনেক খারাপ যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন্যার বিষয়ে নজরদারি রাখা হচ্ছে। এছাড়া খোলা রয়েছে 18টি আশ্রয় কেন্দ্র। স্থানীয় জনপ্রতিনিধি সবার মাধ্যমে, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস সবার মাধ্যমে সতর্কতা মাইকিং করা হচ্ছে, যাতে কোথাও কোনো ধরনের পানি যদি ঘরের বাড়িতে প্রবেশ করে যাতে তারা নিরাপদ আগে থেকেই আমাদের আশ্রয়কেন্দ্রগুলো আসে, যাতে আমরা তাদের টেক কেয়ারটা সঠিকভাবে করতে পারি। বর্তমানে কাপ্তাই বাঁধের জলকপাট 1 ফুট করে খোলা রয়েছে, তবে এটি 3 ফুটেরও বেশি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন দুর্গত মানুষেরা। মনিরা কাজুরি, 71। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে লংগদু থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আলম মামুন। মামুন, উপজেলার বন্যা পরিস্থিতি এখন কেমন এবং মাইনি নদীর পানি কমেছে কিনা, পাশাপাশি জানাবেন যে বন্যার্তদের সহায়তায় প্রশাসন কি ধরনের উদ্যোগ নিচ্ছে? আপনি যেটা বলছেন, পার্বত্য জেলা রাঙামাটি লংগদুতে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে টানা 5 দিনের বর্ষণ এবং পাহাড়ি ডলে লংগদু, কাপ্তাই হ্রদ এবং মাইনি নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় উপজেলার 7টি ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে আপনার গবাদি পশু, কৃষি জমি এবং বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গিয়ে দুর্যোগ সৃষ্টি হয়েছে। ফলে উপজেলার প্রায় 5 শতাধিক পরিবার ক্ষতিগ্রস্তের মুখে পড়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। এদিকে আমরা প্রশাসনের কাছ থেকে জানতে পারি, প্রশাসন আমাদেরকে জানিয়েছে, উপজেলা প্রশাসন, উপজেলা ইউনো জনাব জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, আমাদের উপজেলা যে 18টি আশ্রয় কেন্দ্র আছে, এতে করে প্রায় 2 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে এবং তারা আশ্রয় যারা আশ্রিত তাদেরকে খাবার, শুকনো খাবার এবং 10 কেজি করে চাউল দিয়েছেন। আর 2 শতাধিক পরিবারের মধ্যে প্রায় 527 জনের মতো লোক রয়েছেন যারা 7টি আশ্রয় কেন্দ্র উঠেছেন। এছাড়াও আপনার সেনাবাহিনী, বিজিবি এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো আশ্রয় কেন্দ্রের আশ্রিতদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। আমরা জেনেছি কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, আপনি থাকুন, আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, লংগদু থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাকিব আলম মামুন। চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল নেই। কোথাও দাম কমে সামান্য স্বস্তি মিললেও
কোথাও আবার হঠাৎ করেই বেড়ে যাচ্ছে দাম। বিশেষ করে শুক্রবার বেড়ে যায় সমস্ত পণ্যের দাম। এ সপ্তাহে মুরগি, পেঁয়াজ ও ডালের দাম বাড়তি রয়েছে। সবজির সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কম, তবে চড়া মাছের বাজার। ক্রেতারা বলছেন নিয়মিত মনিটরিং না থাকায় দামের অস্থিরতা দূর হচ্ছে না। জহিরুল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। গ্রীষ্মকালীন সবজিতে ভরপুর চট্টগ্রামের বাজার। ঝিঙ্গা, পটল, বেগুন, আলুর সরবরাহ বেশ ভালো, তাই বাজারে সবজির দাম কিছুটা কমেছে। ঝিঙ্গা ৮০, বেগুন ১০০, টমেটো ১২০, শসা ৬০ ও আলু ২৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা বলছেন এই দাম এখনও সাধারণের নাগালের বাইরে। গত সপ্তাহে আপনার 10 টাকা সবগুলো বাড়তি ছিল। সবজি সরবরাহ আগের থেকে মোটামুটি বাড়ছে। যদি ২ রকমের সবজিও নিয়ে নেন, আপনার মিনিমাম ৪০০ টাকার উপরে চলে যায়। তো সাধারণ মানুষের জন্য এটা অনেক বেশি হয়ে যায় আর কি। বাজারে সামুদ্রিক ও মিঠা পানির মাছ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি পয়সা। অনেকেই বলছেন আয় রোজগারের সাথে বাজার দর মেলাতে পারছেন না তারা। বেশি বেশি করে মাল ছাড়ে, ওরা যদি না ছাড়ে তাহলে আমরা তো পাই না। যার জন্য আমরা একটু দাম দিয়ে কিনতে হয়, আমরাও বেশি দিয়ে বেচতে হয়। এটা আমাদের কোনো কিছু করার নেই। আগের তুলনায় অনেক বেশি। এটা হঠাৎ করে মাছের তো আর নতুন করে বিদেশ থেকে আসতেছে না। ডলারের দামের সাথে এটার কোনো সম্পর্ক নেই। হঠাৎ করে মাছের দাম কেন বললো আমরা বুঝতেছি না। সোনালী ও ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৪০ ও ১৮০ টাকায়। দেশি মুরগি আগের দাম ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গরুর মাংসের দাম আকাশ ছোঁয়া, কেজি ৮৫০ থেকে ৯৫০ টাকা। খামারেরা বলতেছে যে আপনার এই ফিডের দাম বাড়তি, আপনার যে মুরগি খাবারটা ওটার দাম বাড়তি। কর্ণফুলী বাজারে গেলে আপনার ১০ টাকা বাড়তি, কাজীডেরে আসলে ১৫ টাকা বাড়তি। কিন্তু বাড়তি জিনিসটা তাদেরকে প্রশ্ন করলে তারা বলে ওইখান থেকেই বেড়ে আসতেছে, কিন্তু ওইখানে যাচাই বাছাই করবে কি? আদা ও রসুনের দাম কিছুটা কমলেও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। ভারতীয় পেঁয়াজ ২০ টাকা এবং দেশি পেঁয়াজ ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে কেজি ১০০ ও ৯০ টাকায়। চালের দাম কিছুটা কম, তবে বেড়েছে ডালের দাম। ডাল ছিল আগে ধরুন ১২০-৩০ টাকা, এখন ওই ডাল আমাদের কিনা পড়তেছে এখন ১৫৫ বা ফকার ভেদে ৬০ টাকা। বেতনটা ফিক্সড, এটা তো ওঠানামা করে না। তো এখানে যদি দাম বেড়ে যায় তাহলে আপনার এটা প্রভাবটা পড়ে, আমাদেরকে মানে খরচাটা একটু কমাই ফেলতে হয়। ক্রেতাদের অভিযোগ বাজারে নিয়মিত মনিটরিং না থাকায় দামে অস্থিরতা তৈরি হচ্ছে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। কয়েকদিন ধরে সাগরে ধরা পড়ছে ইলিশ, তবে ভিন্ন চিত্র লক্ষ্মীপুরের মেঘনা নদীতে। সেখানে ইলিশ নেই বললেই চলে। পোয়া আর কয়েক প্রজাতির ছোট মাছ ছাড়া কিছুই উঠছে না জালে। নদীতে ইলিশের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন জেলেরা। লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন সহকর্মী আতোয়ার রহমান মনির। মনির, জেলেদের জালে কেমন ইলিশ ধরা পড়ছে এবং মেঘনা ইলিশ কম ধরা পড়ার কারণ হিসেবে কি বলছেন জেলার এবং মৎস্য অধিদপ্তরের বক্তব্য কি? জানা আপনি জানেন আমি এই মুহূর্তে আছি উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের মেঘনা নদীর মতিরহাট এলাকায়। আমি আমার পিছনটা দেখাচ্ছি, ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে জেলেরা এসে সারি সারি নৌকা রেখেছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই তারা এই অর্থাৎ মাছ নিয়ে তারা বিক্রির উদ্দেশ্যে আড়তগুলোতে যাবেন। তবে এখানকার জেলেদের সাথে কথা বলেছি, বেশিরভাগ জেলেরাই বলছেন যে তারা সমুদ্র থেকে ইলিশ ধরে এনেছেন এবং এখানকার যে নদী রয়েছেন এই নদীতে ইলিশ নেই বললেই চলে। তারা বলছেন যে হারের ইলিশ পাওয়া যাচ্ছে এই মেঘনা নদীতে তাদের যে খরচ পোষে উঠছে না। তবে তাদের অভিযোগ দুর্বৃত্তদের নানা তৎপরতা ও নদী দূষণ, চর জেগে ওঠা ও পানির গভীরতা কমে যাওয়ার কারণে ইলিশের স্বাভাবিক চলাচল সেক্ষেত্রে বন্ধ রয়েছে, যার কারণে তারা ঠিকমতো ইলিশ পাচ্ছেন না। তারা খুব কষ্টে জীবন জীবিকা নির্বাহ করছেন। তবে এই বিষয়টি নিয়ে কথা বলেছি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেনের সাথে। তিনি বলেছেন যে এই মৌসুমে সাধারণত অনেক পরিমাণ জেলেরা ইলিশ মাছ পাওয়ার কথা, তবে এইসব কারণেই নদীতে চর এবং নানা কারণেই ইলিশ তেমন পাওয়া যাচ্ছে না এবং তিনিও একমত পোষণ করেছেন। তবে বলছেন যে কিছুদিন পরে আরো ইলিশ ধরা পড়বে, অর্থাৎ এই মেঘনায় ইলিশ ফিরে আসবে। ফারজানা, ধন্যবাদ মনির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লক্ষ্মীপুর থেকে ইলিশের খবর জানাচ্ছিলেন সহকর্মী আতর রহমান মনির। আসন সংখ্যার চেয়ে বেশি টিকিট বিক্রি এবং 50 টাকার টিকিট 500 টাকায় বিক্রির অভিযোগ উঠেছে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে। সংঘর্ষ ভাঙচুরের ঘটনাও ঘটেছে সেখানে। ফুটবল ম্যাচ শুরু হওয়ার আগেই গ্যালারি ভেঙে অনেকেই মাঠে প্রবেশ করলে দর্শকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও
ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের বাইরে এবং গ্যালারি থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে জেলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ অন্তত 20 জন আহত হয়েছেন। বিস্তারিত কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে ছবি তুলেছেন হেলাল উদ্দিন। শুক্রবার বিকাল কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রতিপক্ষ রামু বনাম টেকনাফ। সে খেলা দেখতে নামে দর্শকের ঢল। সমর্থকরা আসেন টেকনাফ থেকে, আসেন রামু থেকে। গ্যালারি ভরে যায় মুহূর্তেই। প্রাচীর ভেঙে দর্শক ঢুকে পড়ে মাঠে। অনেকের ঠাঁই নেই খেলার মাঠের ভেতরেই। গ্যালারি, মাঠ ছাড়াও আশপাশের ছাদ, গাছ, পানির ট্যাঙ্কির উপরেও ঠাসা মানুষ। স্টেডিয়ামের বাইরে রাস্তা জুড়েও একই দৃশ্য। কালোবাজারিরা সুযোগ নেই টিকিট বেচা কিনাই। নিয়ন্ত্রণের মাঠে নামে সেনাবাহিনী, র্যাব, ডিবি ও পুলিশ। কিন্তু দর্শকদের মাঠ থেকে সরাতে গিয়ে ইটপাটকেল, বোতলের আঘাত সহ্য করতে হয় তাদের। পাল্টা লাঠিচার্জে ছত্রভঙ্গ হয় জনতা। গেট ব্যাগে ঢুকেছে, যাদের টিকিট নাই, দর্শকের দ্বিগুণ দর্শক আমরা আজকে মাঠে এসেছে। আমরা দেখেছি 80% রোহিঙ্গা, আমরা যতটুকু ফাইন্ড আউট করেছি 80% রোহিঙ্গারা এই স্টেডিয়ামকে একেবারে এরকম অবস্থা তৈরি করে দিয়েছে। পরিস্থিতি সামাল দিয়ে রেফারি মাঠে নামতেই আবারও গ্যালারির প্রাচীর ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শক। ভাঙচুর হয়ে জেলা ক্রীড়া সংস্থার ভবন, আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন অংশে। ইট পাটকেল মেরে আহত করা হয় কয়েকজন পুলিশ ও আনসার সদস্যদের। আমাদের যে ধারণ ক্ষমতার বাইরে দ্বিগুণ অথবা 3 গুণ অথবা এর বেশি আপনার টিকিট বিক্রি হয়েছে। হাজার কয়েক মানুষের মুখে আমরা পড়ি, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং এখনও করে আছি। তারা এখানে আগুন এবং প্রতিপক্ষরা তারা ডিল পার্কেট ছুলে আমাদের বাহিনী অনেক সদস্যরা এখানে আহত হয়েছে। অবশেষে স্থগিত করা হয় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। কবে আবার মাঠে গড়াবে রামু বনাম টেকনাফের খেলা তা পরে জানাবে আয়োজক সংস্থা। এই টুর্নামেন্টে অংশ নেয় 9 উপজেলার 9টি দল। প্রতিটি দলের পৃষ্ঠপোষক ছিল উপজেলা প্রশাসন। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। উপভোগ করতে নদীর দুই পারে ভিড় ছিল হাজারো মানুষের। এ সময় উৎসবের আমেজ ছড়িয়ে যায়। এদিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়ও বারাশিয়া নদীতে গ্রামীণ ভেলা বাইচ প্রতিযোগিতা হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। শরতের এক পরন্ত বিকাল, বিশাল নদীর দুই পারে হাজারো মানুষের পদচারণা, অপেক্ষা নৌকা বাইচ দেখার। অবশেষে ঢাক ঢোলের তাল আর বৈঠার স্পন্দনে মুহুর্মুহু তরঙ্গ দর্শকের মনে আনন্দের ঢেউ তোলে। আমি চাচ্ছি এই নৌকা বাইচ প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে যেন প্রত্যেক বছর আয়োজন করা হয়। খুব উৎসাহিত লাগে, খুব ভালো একটা আনন্দময়। উপজেলার মানুষ সমাগম করে হাজার হাজার দর্শক আসছে। আমি ধন্যবাদ জানাই আমাদের নৌকা নবীগঞ্জের বড় মালিক তরিকা। প্রতি বছর যদি এরকম নৌকা বাইচ হয় তাহলে গ্রামের মানুষ উৎফুল্ল ভাব এবং এলাকার মানুষ যারা আছে একটা খুশির আমেজ সৃষ্টি হয়। বিভিন্ন জায়গার মানুষ এই নৌকা বাইচে লাগে। এ প্রতিযোগিতায় সিলেট বিভাগের 13টি নৌকা অংশ নেয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসির রহমান। আয়োজকরা জানান তারা চেষ্টা করে যাচ্ছেন গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও প্রতি বছর এই ধারাবাহিকতা বজায় রাখতে। আমরা নৌকা বাইচ দেওয়ার উদ্দেশ্য হলো গিয়া আমরা এখানে জনগণের সুদ এবং লক্ষ লক্ষ মানুষের আয়োজন। এদিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বারাশিয়া নদীতেও গ্রামীণ ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে নদী পাড়ে ভিড় পড়ে মানুষের। ভেলা বাইচ ছাড়াও আয়োজনে ছিল তৈলাক্ত কলা গাছে ওঠা সহ গ্রাম বাংলার নানা মজার খেলা। এমন আয়োজনে গ্রামীণ ঐতিহ্যের প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে বলে মন্তব্য করেন দর্শনার্থীরা। তারা চান এ ধরনের ঐতিহ্য আরও তুলে ধরা হোক। পিন্টু হাজং, 71। বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 15 শিক্ষার্থী আহত হয়েছে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমও আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভোলা রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল 5:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের 12 ব্যাচের একদল শিক্ষার্থী নবনির্মিত বিটাক ভবনের মাঠে মার্কেটিং বিভাগের 10ম ব্যাচের এক সিনিয়র শিক্ষার্থীর সাথে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডায় জড়ায়। এ সময় 12 ব্যাচের শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের ওই সিনিয়রকে ক্ষমা চাইতে বাধ্য করে। এ নিয়ে 2 বিভাগের মাঝে প্রায় 1 ঘণ্টা সংঘর্ষের ঘটনা ঘটে।
ফরিদপুর গেরুদা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিলো মামুদুরপুর একতা ফুটবল একাডেমি নগরকান্দা ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠেছে। গত 22 আগস্ট থেকে শুরু হওয়া 16 দলীয় এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নগরকান্দা ফুটবল একাডেমিকে 1-0 গোলে পরাজিত করে বিলো মামুদপুর একতা ফুটবল একাডেমি। যুব সমাজকে মাদক ও ইন্টারনেট আসক্ত থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই স্লোগানে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে উন্নত জাতের একটি আমের চারা উপহার সহ পুরস্কার তুলে দেওয়া হয়। গ্রামীণ খেলায় কয়েক হাজার দর্শক উপভোগ করেন।